10টা একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তির পর রাশিয়া নাগোর্নো কারাবাখে শত শত সৈন্য মোতায়েন করছে। ঢাকায় পুলিশ কর্মকর্তা আনিসুল করিমের মৃত্যুর পর বাংলাদেশের মানসিক হাসপাতালগুলোতে রোগীদের প্রতি আচরণের প্রশ্নটি আবারও সামনে চলে এসেছে। এই যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন, একই পজিশনে আমি সাফার করছি, যে সময় আই ওয়াজ কোঅপারেটিং বাট দে ওয়ার নট। আমি বলতেছি যে আমাকে মেডিকেশন দাও এবং শোয়াই দাও, কিন্তু না, তাদেরকে তাদের ফিজিক্যাল ডমিনেন্সি দেখাইতেই হবে। শুনবেন বিহারের নির্বাচনের হালচাল। প্রান্তিক আয়োজনে থাকছে ফেসবুক লাইভের ধারণ করা অংশ। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তির পর রাশিয়া নাগোর্নো কারাবাখ এবং আশেপাশে শত শত সেনা মোতায়েন করছে। ওই অঞ্চলে শেষ পর্যন্ত 2000 সৈন্য মোতায়েন করা হবে। এই চুক্তির পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, আর্মেনিয়া হার স্বীকার করেছে এবং পুরো দেশ জুড়ে ব্যাপক উৎসব পালিত হয়েছে। অন্যদিকে আর্মেনিয়ায় দেখা গেছে ক্ষুব্ধ চিত্র। সেখানে বিক্ষোভকারীরা সরকারি ভবন ভাঙচুর করেছে এবং প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবি করছে। ভ্যাটিকানের এক রিপোর্ট বলছে, সাবেক কার্ডিনাল থিওডর ম্যাকারিকের হাতে পরপর যৌন নিগ্রহের অভিযোগ 2 জন পোপ এবং ক্যাথলিক গির্জার শীর্ষ কর্মকর্তারা উপেক্ষা করেছেন। 90 জন সাক্ষীর বয়ানের পর ওই রিপোর্টে বলা হয়েছে, পোপ দ্বিতীয় জন পল এবং ষোড়শ বেনেডিক্ট দুজনেই এই অভিযোগগুলো সম্পর্কে জানতেন। গত 30 বছর যাবৎ ফিলিস্তিনের অন্যতম শীর্ষ এক রাজনৈতিক ব্যক্তিত্ব সায়েব এরেকাত কোভিড-19 আক্রান্ত হবার পর 65 বছর বয়সে মারা গেছেন। তাঁর অবস্থার অবনতি হলে 3 সপ্তাহ আগে পশ্চিম তীরের জেরিকোতে তার বাসভবন থেকে তাকে জেরুজালেমে একটি ইসরায়েলি হাসপাতালে স্থানান্তর করা হয়। 2.5 দশক ধরে মিস্টার এরেকাত ছিলেন ইসরায়েলের সাথে ফিলিস্তিনি শান্তি আলোচনায় প্রধান মধ্যস্থতাকারী। শ্রীলঙ্কা সরকার করোনা ভাইরাসে মৃত মুসলিমদের দাফনের জন্য কর্মকর্তাদের একটি নিরাপদ স্থান খুঁজে বের করতে বলেছে। বর্তমানে তাদের দাহ করা হচ্ছে। মুসলিম সংগঠনগুলো তাদের ধর্মীয় বিধান অনুযায়ী মৃতদের দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছে। চীন বলছে, সেদেশে বন্যপ্রাণী পাচারের ঘটনায় বিচারের সংখ্যা আগের বছরের তুলনায় 66% বেড়ে গেছে। উহান শহরে বন্যপ্রাণীর একটি বাজারের সঙ্গে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের সম্পর্ক পাওয়ার পর চীনে এ ধরনের প্রাণী বেচাকেনার উপর নজরদারি বাড়ানো হয়। লকডাউন শব্দটি ব্রিটেন থেকে প্রকাশিত কলিন্স ডিকশনারিতে এবছর শব্দ হিসেবে স্থান পেয়েছে। এই অভিধানটি প্রতিবছর গ্লাসগো থেকে প্রকাশিত হয়। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগেই যেমনটা শুনছিলেন, ঢাকার একটি মানসিক হাসপাতালে মারধরে পুলিশ কর্মকর্তা আনিসুল করিমের মৃত্যুর পর বাংলাদেশের মানসিক হাসপাতালগুলোতে রোগীদের প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের আচরণের প্রশ্নটি আবারও সামনে চলে এসেছে। এর আগে মানসিক রোগের চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দ্বারস্থ হতে হয়েছে যাদের, তারা অনেকেই অভিযোগ করেছেন যে আনিসুল করিমের মতোই তাদেরও একই ধরনের নির্যাতনের মুখে পড়তে হয়েছে। পুলিশ বলছে, লাইসেন্স না থাকলেও এ ধরনের বহু ভুঁইফোড় হাসপাতাল ইদানিং গজিয়ে উঠছে। শুনুন মুন্নি আক্তারের প্রতিবেদন। বাইপোলার ডিসঅর্ডার নামে মানসিক রোগে ভুগেছেন 32 বছর বয়সী চিকিৎসক ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান। তিনি বলেন, 5 বছর আগে এই রোগটির কারণে রাজধানীর একটি মানসিক হাসপাতালে 10 দিন চিকিৎসা নিতে হয়েছিল তাকে। সে সময় তিনি ওই হাসপাতালের কর্মীদের দ্বারা শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, মানসিক সেবার হাসপাতালগুলোতে রোগীদের সাথে শুরুতেই এ ধরনের আচরণই করা হয়ে থাকে, যার ভুক্তভোগী তিনি নিজেও হয়েছিলেন বলে জানান মিস্টার রহমান।
এই যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন, ওই ভিডিওটাতে জাস্ট আমাকে সাফল করে দেওয়া যায়। একই পজিশনে আমি সাফার করছি, যে সময় আই ওয়াজ কোঅপারেটিং বাট দে ওয়ার নট। আমি বলতেছি যে আমাকে মেডিকেশন দাও এবং শোয়াই দাও, কিন্তু না, তাদেরকে তাদের ফিজিক্যাল ডোমিনেন্সি দেখাইতেই হবে। ওটা ওরা শো করছে, আমাকে বেঁধে রাখছে। আমি যখন বলতেছি যে হেলপিরিডলের এফেক্টটা সোর্স করো, ওদের কোন রকম কোনো কনসার্নই ছিল না। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আনিসুল করিম হাসপাতাল কর্মীদের পিটুনিতে মারা যাওয়ার অভিযোগ ওঠার পর মানসিক স্বাস্থ্য হাসপাতালগুলোতে রোগীদের প্রতি আচরণ নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় কোনো ধরনের বল প্রয়োগের নিয়ম নেই। তারা বলছেন, অনেক রোগীই চিকিৎসা নিতে চায় না, সেক্ষেত্রে তাদের পরিবারের সহায়তা নিতে হবে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর হেলাল উদ্দিন আহমেদ বলেন, সহিংস রোগীদের শান্ত করার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে কেমিক্যাল রিস্ট্রেইন বা ওষুধ দিয়ে শান্ত করা এবং অন্যটি ফিজিক্যাল রিস্ট্রেইন বা ধরে শান্ত করা। ভাইরাল হয়েছে যে ভিডিওটি, সেই ভিডিওর মতো করে বল প্রয়োগের বিধান কোনোদিনই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, এবং এটা কখনোই একটি আদর্শ পদ্ধতি নয়। মানসিক রোগের কারণে কিন্তু রোগীর মধ্যে ভায়োলেন্স থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। তখন তাকে কেমিক্যাল রিস্ট্রেন করার অর্থ হচ্ছে যে তাকে কোনো ওষুধ প্রয়োগ করে তাকে শান্ত করার প্রচেষ্টা। আর ফিজিক্যাল রিস্ট্রেন বলতে বলা হয় কোনো রোগীকে যখন শারীরিকভাবে ধরে তাকে শান্ত করার চেষ্টা করতে হয়, সেখানে বল প্রয়োগের কথা নাই, সেখানে কৌশলের কথা বলা আছে এবং সেখানে রিস্ট্রেন জ্যাকেটের কথা বলা আছে। এদিকে পুলিশ কর্মকর্তা যে হাসপাতালটিতে নিহত হন সেটির কোনো লাইসেন্স ছিল না বলে জানানো হয়। এ নিয়ে পুলিশের সংবাদ সম্মেলনে বলা হয়, ভুঁইফোর এসব হাসপাতাল অলিতে গলিতে পরিচালিত হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিষয়ক পরিচালক ডক্টর ফরিদ হোসেন মিয়া বলেন, লাইসেন্সের আবেদনে অনেক ভুল থাকার কারণে ওই হাসপাতালটি অনুমোদন পায়নি। তারা নিয়মিত হাসপাতালগুলোর উপর নজরদারি করে থাকেন বলেও দাবি করেন তিনি। তবে নজরদারি সত্ত্বেও লাইসেন্স ছাড়া হাসপাতালটি কিভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর ফরিদ হোসেন মিয়া বলেন, জনবল কম থাকার কারণে ব্যবস্থা নেওয়া যায়নি। আমাদের কাছ থেকে সে লাইসেন্স নেয়নি, সে অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু অ্যাপ্লিকেশনগুলি ভুলে ভরা ছিল, এইগুলি সে এখন অবধি সে লাইসেন্স পায়নি। আমরা মনিটর করি, কিন্তু সব দিক থেকে তো আমরা 100% করতে পারি না। আমাদের যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ার একেবারে ওই কন্টিনিউয়াস ওইভাবে তো আমরা মনিটর করতে পারতেছি না, তারপরে আমরা করতেছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স নিয়ে হাসপাতালটি পরিচালিত হচ্ছিল, যদিও এর আগে পুলিশ জানায় যে কোনো ধরনের লাইসেন্সই আসলে হাসপাতালটির ছিল না। মুন্নি আক্তার। ভারতে রাজধানী দিল্লির একটি অভিজাত কলেজের দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী আত্মঘাতী হওয়ার পর তার সমর্থনে ছাত্রছাত্রীরা পথে নেমেছেন। বিভিন্ন সংগঠন তার মৃত্যুকে একটি প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড বলে বর্ণনা করছে। ঐশ্বরিয়া রেড্ডি নামে নিম্নবিত্ত ঘরের মেধাবী ওই ছাত্রী সরকারি বৃত্তির অধিকারী হলেও গত মার্চ মাস থেকে সেই অর্থ তার হাতে পৌঁছয়নি। কলেজের অনলাইন ক্লাস করার জন্য ভালো মোবাইল ফোন বা ল্যাপটপ কেনার সঙ্গতিও তার পরিবারের ছিল না। করোনা ভাইরাস লকডাউন ভারতের শিক্ষা ব্যবস্থায় যে ডিজিটাল ডিভাইড বা ডিজিটাল বৈষম্য তৈরি করেছে, ওই ছাত্রীকে অনেকেই তার মর্মান্তিক শিকার বলে মনে করছেন। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। দিল্লির লেডি শ্রীরাম বা এলএসআর কলেজ দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি, আর সোমবার বিকেলে সেখানে ও কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল বিভিন্ন বামপন্থী সংগঠন। তাঁদের সেই প্রতিবাদের পেছনে ছিল কলেজের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ऐश्वर्या रेड्डीर मर्मांतिक मृत्यु। इस लॉकडाउन के दौरान जिस तरीके से हमने देखा इस देश के अंदर जो मेहनतकश लोग हैं, जो गरीब लोग हैं, जो आम लोग हैं, उनकी जिंदगी बद से बदतर हो गई। जिस परिवार से ऐश्वर्या आती थी, ঐশ্বরিয়ার সহপাঠিনী গরিমা কাপুরের কথায়, লকডাউনে এদেশের মেহনতি মানুষের জীবন যেভাবে তছনছ হয়ে গেছে, ঐশ্বরিয়াও তার এক করুণ দৃষ্টান্ত। ওর বাবা মা দুজনেই গরিব দিনমজুর, লকডাউনে তাদের রোজগারপাতি বন্ধ, মেয়ের অনলাইন পড়াশোনার খরচও তারা টানতে পারছিলেন না। সংসারের ওপর বাড়তি বোঝা চাপাবে না বলেই ও নিজের জীবন শেষ করে দিয়েছে, কিন্তু আমরা মনে করি চরম সরকারি উদাসীনতাই আসলে ওকে আত্মহত্যায় বাধ্য করেছে। she was forced to commit suicide and the reason the way she was forced to commit suicide is because there's apathy of government. তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলার মেয়ে ঐশ্বরিয়া উচ্চ মাধ্যমিক স্তরে ছিল রাজ্যের টপারদের একজন।
পেয়েছিল কেন্দ্রীয় সরকারের বৃত্তিও। দরিদ্র মোটর মেকানিক বাবা ও সেলাইয়ের কাজ করা মা তারপরও ধারকর্জ করে মেয়েকে দিল্লি পড়তে পাঠিয়েছিলেন, কিন্তু লকডাউনের শুরুতেই হোস্টেল বন্ধ হওয়ায় তাকে বাড়িতে ফিরে আসতে হয়। स्कॉलरशिप आता कि नहीं कि वो भी मेरे बोला था, मैं क्या बोले तो अब मैं पढ़ रहा हूँ। ঐশ্বরিয়ার বাবা বলছিলেন, মেয়ে যে স্কলারশিপের টাকা হাতে পাচ্ছে না সেটা আমাকে জানিয়েছিল। কলেজের নিয়ম অনুযায়ী ছাড়তে হয়েছিল হোস্টেলও, কিন্তু ঠিকমতো অনলাইন ক্লাস করার জন্য একটা পিসি বা ল্যাপটপ কিনে দেওয়ার ক্ষমতা আমার ছিল না। মেয়েও স্বভাবতই অবসাদে ভুগতে শুরু করে। ওর পড়াশুনোর খরচ জোটাতে আমি আগেই বাড়ি বন্ধক রেখেছিলাম। मैं कैसा करूँ बोल के वो डिप्रेशन में आया। डिप्रेशन में आया, मैं ये घर को भी मैं गिरवी लगा। It may be digital divide, may be part of it, but the thing is, she comes from a very modest background. Her parents really had to mortgage their house to be able to... বামপন্থী সংগঠন AIDW এর নেত্রী মাইমুনা মোল্লা বিবিসি বাংলাকে বলছিলেন, ঐশ্বরিয়া হয়তো কিছুটা তথাকথিত ডিজিটাল ডিভাইডের শিকার, কিন্তু এটাও মাথায় রাখতে হবে সরকারি বৃত্তির ভরসাতেই কিন্তু গরিব পরিবারটি এত কষ্ট করে মেয়েকে দিল্লিতে পড়তে পাঠিয়েছিল। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও সেই বৃত্তির টাকা তার হাতে পৌঁছয়নি, আর সে কারণেই এটাকে আমরা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড বলছি। So we call it institutional murder. The institutions become so apathetic. They are so insensitive. প্রত্যেক নাগরিকের যে শিক্ষার অধিকারকে রাষ্ট্র স্বীকৃতি দেয়, এই লকডাউনে তা যে চরমভাবে লঙ্ঘিত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। অ্যাক্টিভিস্টরা একমত, 19 বছরের ঐশ্বরিয়া রেড্ডির মৃত্যু ভারতে সেটাই আরও একবার প্রমাণ করে দিল। They don't have internet facilities, they don't have gadgets, they don't have the home environment to study, और बहुत सारे ऐसे रीजंस की वजह से बहुत लोगों के पास लैपटॉप नहीं है। एंड এলএসআর কলেজের ছাত্রী প্রিয়াঙ্কা শর্মার কথায়, প্রথম সারির ওই কলেজেও বহু শিক্ষার্থীর ইন্টারনেট বা ডেটার সুবিধা নেই, ঠিকঠাক ল্যাপটপ বা গ্যাজেট নেই, বাড়িতে ক্লাস করার পরিবেশ নেই। নিম্নবিত্ত পরিবারগুলোর অবস্থা আরও করুণ। গোটা একটা বছরের পড়াশুনোই অনেকের মাটি, আর সে কারণেই ঐশ্বরিয়া রেড্ডির মৃত্যু শত শত ছাত্রছাত্রীকে প্রতিবাদে পথে নামতে বাধ্য করেছে। শুভজ্যোতি ঘোষ। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠান দুটি শর্ট ওয়েভেও শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতের সময় সন্ধ্যে 7টায় প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে, যথাক্রমে 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টজে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন বিবিসির অনুষ্ঠান পরিক্রমা। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য বিহারে বিধানসভা নির্বাচনে এখন ভোট গণনা চলছে, কিন্তু এখন পর্যন্ত যা চিত্র তাতে সংযুক্ত জনতা দল বা জেডিইউ এবং বিজেপির সরকারই সম্ভবত শাসন ক্ষমতায় ফিরতে চলেছে। অন্যদিকে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি, কংগ্রেস, বাম ও নকশালদের নিয়ে যে মহাজোট তৈরি হয়েছিল তারা পিছিয়ে থাকলেও আরজেডি দলটি বিজেপিকে পিছনে ফেলে এখনও একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। বিহারের ভোটের দিকে নজর রাখছিলেন কলকাতায় সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। তিনি এখন সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অমিতাভ, ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি কি জানা যাচ্ছে? দেখুন মাসুদ, মোট 243টি আসনের মধ্যে এখনো পর্যন্ত ফলাফল ঘোষিত হয়েছে 146টির, এবং সন্ধ্যায় অনুষ্ঠানে যেটা বলছিলাম যে বিজেপি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউর জোট আর বিরোধীদের মহাজোটের মধ্যে ফারাক মাত্র 3টি আসনের থাকলেও এখন ক্ষমতাসীন জোট বেশ কিছুটা এগিয়ে গেছে। ক্ষমতাসীন জোট এখন 123টিতে এবং বিরোধী জোট 113টিতে এগিয়ে আছে অথবা ইতিমধ্যেই জয়লাভ করেছে। এবং অনুষ্ঠান শুরুর সময় পর্যন্ত বিজেপি 41টি আসনে জিতেছে এবং 31টিতে তারা এগিয়ে রয়েছে, আর জোট সঙ্গী জেডিইউ জিতেছে 27টিতে, এগিয়ে আছে 16টিতে। আর বিজেপিকে পেছনে ফেলে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের দল সব থেকে বড় দল হিসেবে উঠে এসেছে। তারা 46টিতে ইতিমধ্যেই জয়লাভ করেছে এবং 31টি আসনে এগিয়ে রয়েছে। এবং আরজেডি আরো একটা অভিযোগ করেছে কিছুক্ষণ আগে যে 119টি কেন্দ্রে তাদের প্রার্থীরা জয়লাভ করেছেন ইতিমধ্যেই, কিন্তু জয়ীদের সার্টিফিকেট দিচ্ছে না নির্বাচন কমিশন। এটা তাদের অভিযোগ। মাসুদ। অমিতাভ, যদিও মনে হচ্ছে যে নীতিশ কুমারের দল, আপনি যেমনটা একটু বলছিলেন যে জেডিইউ এবং বিজেপি সরকার গড়তে চলেছে, কিন্তু ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলের এত খারাপ ফলাফলের পেছনে কি কারণ রয়েছে, কিছু বোঝা যাচ্ছে?
দেখুন, মুখ্যমন্ত্রীর দলের ফলাফল খুবই খারাপ হলেও জোট হিসেবে তারা কিন্তু কিছুটা এগিয়ে রয়েছে ক্ষমতা ধরে রাখার দিকে। অথচ এই জোট যে এবার হেরে যাবে এমন ভবিষ্যৎবাণী কিন্তু করেছিল প্রতিটা বুথ ফেরত সমীক্ষা। সেই তুলনায় জোটের ফল ভালো হতে হবে বা বলতেই হবে, কারণ বিজেপি প্রচুর আসন জিতেছে। যদিও বিজেপির প্রাপ্ত ভোটের নিরিখে কিন্তু বিজেপি মাত্র 19% ভোট পেয়েছে, যেখানে প্রধান বিরোধী দল আরজেডি 23% ভোট পেয়েছে। কিন্তু বিজেপি একটা সুবিধা পেয়েছে, বিজেপি এবং জেডিইউর জোট একটা সুবিধা পেয়েছে যে বেশ কিছু ছোট ছোট দল, রাজ্যভিত্তিক দল, তারা নিজেরা খুব একটা আসনে কিছু করতে না পারলেও বিরোধী ভোট কেটে ক্ষমতাসীন দলের সুবিধা করে দিয়েছে। আর আপনি যেটা জিজ্ঞাসা করছিলেন যে নীতিশ কুমারের বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তো ছিলই, তিনি টানা 3বার মুখ্যমন্ত্রী হয়েছেন, এবার হলে 4র্থবার হবেন। এছাড়াও কোভিড পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়া কথাও বিরোধীরা বলছেন, বা যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে লকডাউনের কারণে কাজ হারিয়ে শয়ে শয়ে কিলোমিটার হেঁটে গ্রামের বাড়িতে ফিরতে হয়েছে, তাদের রোজগারের ব্যবস্থা না করতে পারা, এগুলো তার ফল খারাপ হওয়ার ইমিডিয়েট কারণ বলে বিশ্লেষকরা মনে করছেন। এছাড়াও সামগ্রিকভাবে সরকারের একটা ব্যর্থতার অভিযোগ বিরোধীদের তো রয়েছে, বরাবরের মতোই রয়েছে। তো অমিতাভ, বিহার নির্বাচনের এই ফলাফল আগামী কয়েক মাসের মধ্যে ভারতের অন্য যেসব রাজ্যে ভোট হতে যাচ্ছে, যেমন পশ্চিমবঙ্গ, আসাম ইত্যাদি, সেখানে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে হয়, বা আদৌ পারে কিনা? বিশ্লেষকদের সঙ্গে কথা বলছিলাম আমি এটা নিয়ে, তারা বলছেন যে সরাসরি হয়তো কোনো প্রভাব পশ্চিমবঙ্গে বা আসামের ভোটে ফেলতে পারবে না বিহারের এই ফলাফল, কিন্তু নিশ্চিতভাবে এই ফলাফল বিজেপি কর্মীদের উদ্বুদ্ধ করবে, বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এর একটা কারণ তো পশ্চিমবঙ্গ বিহারের একেবারে লাগোয়া রাজ্য, আর দ্বিতীয়ত যে রাজ্যে ক্ষমতা হারানোর কথা ভাবছিল, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বুথ ফেরত সমীক্ষায়, সেখানে জিতে যাচ্ছে। তারপরে পশ্চিমবঙ্গে ভোটে আরো বেশি করে ঝাঁপিয়ে পড়তে পারবে দলের কর্মীরা, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন বিজেপি নেতারা। আর স্ট্র্যাটেজি হিসেবেও এই যে বিরোধী ভোট ভাগাভাগি করে দেওয়ার জন্য ছোট ছোট কিছু দলকে এগিয়ে দেওয়া, যে স্ট্র্যাটেজি বিজেপি আগেও নিয়েছে, সেটাও পশ্চিমবঙ্গে কাজে লাগাতে পারে, এমনটাও মনে করছেন বিশ্লেষকেরা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিহার নির্বাচনের খবর শুনছিলেন সংবাদদাতা অমিতাভ ভট্টাচার্যের কাছে। এবার বিবিসি বাংলায় আজকের ফেসবুক লাইভের অংশবিশেষ। বিবিসি বাংলার লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা নীলা। সম্প্রতি ফাইজার ও বায়োএনটেক জানিয়েছে যে করোনা ভাইরাস ঠেকাতে তাদের টিকা 90% বেশি কার্যকর বলে প্রাথমিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে। এই খবরের পর মানুষের মধ্যে যেন আরো বেশি আশা জেগেছে যে ভ্যাকসিন হয়তো খুব দ্রুতই পাবে বিশ্বের মানুষ। বাংলাদেশ সরকারও সম্প্রতি সেরাম ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে এবং অক্সফোর্ডের 3 কোটি ভ্যাকসিন পাবার আশা করছে বাংলাদেশ। এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যে কয়টি দেশকে ভ্যাকসিন দেওয়া হবে, বাংলাদেশও তার মধ্যে আছে। ভ্যাকসিন পাবার ক্ষেত্রে বাংলাদেশ আসলে কত দূর এগিয়েছে সেসব প্রশ্ন আছে মানুষের মনে, এবং এই প্রশ্নগুলো নিয়ে, এসব আলোচনা নিয়ে আজকে আমাদের লাইভ। এবং আমার সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক, আছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কেউ কেউ মনে করছেন যে ডিসেম্বর নাগাদ ভ্যাকসিন চলে আসবে, এবং বাংলাদেশের অনেক মানুষের মধ্যেও দেখা যাচ্ছে এই ধরনের প্রশ্ন আছে। বাংলাদেশের মানুষ আসলে ভ্যাকসিন পাবার ক্ষেত্রে কতটা এগিয়েছে? এএসএম আলমগীর। এখানে যেমন আসার কথা আছে, কালকে থেকে শুধু বিশ্ববাজারে, বাণিজ্য বাজারেও কিন্তু এটা নিয়ে হইচই পড়ে গেছে যে একটা ভ্যাকসিন আসে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। কিন্তু আমরা যতটুকু জানি যে এই ফাইজারের ভ্যাকসিনটা যেটা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় সবগুলো অর্ডার দিয়ে রেখেছে, এক্সট্রা 30 মিলিয়ন অর্ডার দিয়ে রেখেছে যুক্তরাজ্য। সো প্রথম দিকের তারাই সব পাবে, এবং সেটা যদি বাজারজাত করতে হয়, সেটা আমি যতটুকু জানি বা কাল রাতে এবং আজকে আমি সারাদিনে তথ্যপত্র সংগ্রহ করার যেটা চেষ্টা করেছি, সেটা আর্লি স্প্রিং এর আগে আসলে মানুষের কাছে পৌঁছাবে না। সো যদিও আমরা জানি যে ফাইজার, মডার্না কিংবা অক্সফোর্ড তারা অলরেডি প্রোডাকশন করে রেখেছে, কিন্তু এগুলি ডিস্ট্রিবিউশন সিস্টেম একটু জটিল। কিন্তু এই ভ্যাকসিনটার এই দিক দিয়ে আশাবাদী যে মাত্র 3 মাসের একটা ডেটা হয়েছে। সো 3 মাসের ডেটাতে আমরা যেটা দেখেছি যে 90% প্রোটেকশন দিচ্ছে বা এফিকেসি 90%। কিন্তু আমাদের এখানে খুব সতর্ক একটু দৃষ্টি রাখতে হবে। পৃথিবীতে কোনো ভ্যাকসিনে 3 মাস ট্রায়াল দিয়ে আসলে বাজারজাত করা হয় না, যেহেতু এখন মহামারীর সময়, একটা বিশেষ সময়, সেই জন্য এটা হয়তো বাজারজাত হয়ে যাবে। কিন্তু আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে যে আমরা করোনা ভাইরাসের ক্ষেত্রে জানি যে অ্যান্টিবডি ডেভেলপ করলে সেটা 3 মাস থেকে আস্তে আস্তে কমতে শুরু করে। তাহলে আসলে এই ভ্যাকসিন দেওয়ার পরে আপনাকে এটা কতদিন প্রোটেকশন দিবে, সেটা কিন্তু কালকে থেকেই আমরাও সবাই মিলে চিন্তা করছি সেটাই। কারণ ভ্যাকসিন
এর আগে পৃথিবীতে যত ভ্যাকসিন এসেছে সবগুলো অন্তত পক্ষে 5 বছরের গবেষণার পরে তারপরে বাজারে এসেছে। এটা 3 মাসের তৃতীয় পর্যায়ে হিউম্যান ট্রায়ালের পরে বাজারে যদি আসে সেটা আমাকে কতদিন প্রোটেকশন দিবে সেটা এখনো গবেষণার বিষয়, কারণ এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। আরো একটা জিনিস যেটা একটু জটিলতা আছে এই অঞ্চলে আমাদের তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশেই, সেটা হচ্ছে যে এটা mRNA ভ্যাকসিন। পৃথিবীতে এর আগে কখনো mRNA কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি। সো এটা হলো এই প্রথম ভ্যাকসিন যদি দেওয়া হয় মানুষে, এবং এটা শরীরে ঢুকে এক ধরনের ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, আমরা সেটা আশা করছি। তবে এই mRNA ভ্যাকসিনের স্টোরেজ ক্যাপাসিটি নিয়ে বা কোল্ড চেইন ম্যানেজমেন্টটা হলো খুবই ডিফিকাল্ট, কারণ এই ভ্যাকসিনটির জন্য কোল্ড চেইন ম্যানেজমেন্ট সেটা হবে -80 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে। এটা ইউরোপ আমেরিকাতে প্রচুর দেশ সক্ষম হলেও আমাদের এই অঞ্চলে অলমোস্ট কারোই সক্ষমতা নাই। আপনি যেটি বলছিলেন যে যেটা আমরাও জানি যে ফাইজার গতকালকেই জানিয়েছে যে এটি সংরক্ষণ করতে হবে -80 ডিগ্রি সেলসিয়াস, এবং বাংলাদেশে সেটা সংরক্ষণের যে সক্ষমতার কথা যেটি বলছিলেন আসলে একেবারেই নাই। তার মানে ফাইজারের টিকার প্রতি আমাদের তাকিয়ে থেকে কোনো লাভ নেই, এই ধরনের একটা কথা কি আপনি বলতে চাইছেন? আমরা আসলে আমাদের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি। আমরা আমাদের কোল্ড চেইন ম্যানেজমেন্ট নিয়ে গত 2 মাস 3 মাস ধরেই কাজ করছি, এবং আমরা একটা লিমিটেড যে যদি একদম কিছু না পাওয়া যায় তাহলে -80 যেন আমরা সংরক্ষণ করতে পারি, সেটা একটা লিমিটেড ক্যাপাসিটি আমাদের এখনো আছে, আমরা সেটা বাড়ানোর চেষ্টা করছি। কিন্তু সারা পৃথিবীর জন্যই এটা একটা সমস্যা হবে, সেটাই আমি বলতে চেয়েছি যে mRNA ভ্যাকসিন গুলোর এই হবে যত ভালো ফলাফল পাওয়া যাবে কিন্তু তত এটা আমাদের জন্য দুষ্প্রাপ্য হবে, এই জন্য যে স্টোরেজ ক্যাপাসিটিও একটা ডিফিকাল্ট প্রসেস হবে এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমও একটা ডিফিকাল্ট প্রসেস হবে, এটা ট্রান্সপোর্টেশন একটা ডিফিকাল্ট প্রসেস হবে। তো সেগুলি নিয়ে সারা পৃথিবী কাজ করছে, আমরাও কাজ করছি। এবং আমরা আশা করছি অক্সফোর্ডের ভ্যাকসিনটি ডিসেম্বরের শেষ নাগাদ এরকম প্রাথমিক তথ্য বিশ্লেষণ করা হবে, সেখানে যদি ভালো কোনো ফলাফল পাওয়া যায়, এখানেও অ্যাস্ট্রাজেনিকা যে ফার্মাসিউটিক্যালস তারা এবং সিরাম ইনস্টিটিউট অলরেডি কিন্তু ভ্যাকসিন তৈরি করে রেখেছে, এবং এটাতে ভালো ফলাফল গেলে বাজার যাতে যাবে, এবং সেখানে আস্তে আস্তে সেটাও কিন্তু আসলে পৃথিবীর বহু দেশেই জুন হয়তো মে জুন পর্যন্ত হয়তো মানে আগামী বছরের মে জুন নাগাদ আসতে পারে সেরকম আপনি বলছেন। আমি যদি এই পর্যায়ে একটু ডাক্তার মোজাহিরুল হকের কাছে যাই, ভ্যাকসিন মানুষের কাছে কবে পৌঁছাবে, এই যে প্রশ্নগুলো উঠছে, এই যে আলোচনা, এই নিয়ে আপনি কি মনে করছেন আসলে বাংলাদেশের মানুষের কাছে কোনটা ইতিবাচক হবে? আমি বলবো যে আমাদের অতি আশাবাদী হওয়ার কোনো কারণ নেই, কারণ সারা পৃথিবীর লোক এবং পৃথিবীর সবগুলি দেশ এই ভ্যাকসিন পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। এখন যদি এমন হয় যে যেই ভ্যাকসিনটা অ্যাপ্রুভাল পাবে WHO, CDC, FDA এই ধরনের অর্গানাইজেশনের, সেই অ্যাপ্রুভাল পাওয়ার পরে কারা এই ভ্যাকসিনটা তৈরি করবে সেই জায়গায়ও কিন্তু কথা আছে। সবাই কিন্তু এই ভ্যাকসিনটা তৈরি করতে পারবে না। আমরা মোটামুটি একটা ধারণা পাই যে সারা বিশ্বের মানুষকে ভ্যাকসিন যোগাতে হলে এইটা একটা মেগা একটা প্রকল্প হবে। আমি বলবো সেই জায়গায় বাংলাদেশকে যেটা করতে হবে, বাংলাদেশের মানুষকে আশাবাদী হতে বলবো আমি এই জায়গায়, যে ভ্যাকসিন কিন্তু ঔষধ নয়, এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। ইটস নট এ মেডিসিন। এবং আপনি শুনেছেন আলমগীর সাহেব বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যেই ভ্যাকসিনটা 50% ইমিউনিটি দিবে, প্রতিশোধ হিসাবে প্রমাণিত হবে, তাকেই WHO পারমিশন দিবে। তার মানে একটা রেঞ্জ আপনি এখানেই পেয়ে যাচ্ছেন যে ভ্যাকসিন দেওয়ার পরেও 50% বা 60%, 70% বা ওই যে 90% এখন যারা ফাইজারের বলছে তাদেরও 10%, এই ভ্যাকসিন কিন্তু তাদের জন্য কার্যকর হবে না। সুতরাং এই অবস্থায় আমাদেরকে মনে রাখতে হবে এইটা যেহেতু ঔষধ নয় এবং ধন্বন্তরীও নয় যে সবার জন্য ইমিউনিটি তৈরি করবে, আমাদের জন্য যেটা জরুরি, আমরা ভ্যাকসিনের অপেক্ষায় থাকবো, অতি আশাবাদী হব না। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে এই করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার উপায়টা কি। বাংলাদেশের মতো একটা সীমিত আয়ের দেশ, আমি বাংলাদেশকে কোনো সময় গরিব দেশ বলে স্বীকার করি না, আমাদের রিসোর্স লিমিটেশন আছে, কিন্তু আমাদের জুডিশিয়াল ইউটিলাইজেশন অফ রিসোর্সেস সেটা হয় না। যা সম্পদ আছে আমাদের, সুতরাং সেইটার যদি প্রকৃত ব্যবহার হয়, যেমন আমি বলি এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আমরা যদি আমাদের সক্ষমতাটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারতাম, আজকে কিন্তু আমাদের পরিস্থিতিটা এমন হতো না, যেটা সারা দেশব্যাপী করোনা ভাইরাস কিন্তু ছড়িয়ে গেছে। সংক্রমণের সংখ্যা কত, পরিসংখ্যান যদি আপনি জানতে চান সরকারের কাছে নেই। একটা রাষ্ট্রের কাছে তার দেশের জনগোষ্ঠীর কত সংখ্যক লোক সংক্রমিত হয়েছে সেইটা নাই। এক
দ্বিতীয় কথা হলো কত পার্সেন্ট লোকের ভিতরে ইমিউনিটি ডেভেলপ করছে সেটা নাই, তারপরে কত পার্সেন্ট লোক ডেইলি সংক্রমিত হচ্ছে সেইটাও সঠিক পরিসংখ্যান নাই। এই জিনিসগুলি কিন্তু অত্যন্ত জরুরি যদি আমরা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চাই, এবং সেই জায়গায় দুটো ব্যবস্থা জরুরি। জনসাধারণ জনস্বাস্থ্যবিধি মেনে চলবেন। এখন কথা হচ্ছে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, রাষ্ট্রকে সেই দায়িত্বটা সঠিকভাবে সঠিক সময় কিন্তু পালন করতে হবে। অনেক প্রশ্ন চলে এসেছে। মুমিনুল হক লিখেছেন, ভ্যাকসিন নিয়ে একটু খোলাসা করবেন, কবে নাগাদ পাওয়া যাবে? অভিজিৎ কে সাহা লিখেছেন যে ভ্যাকসিনটি ক্রয়ের কথা হচ্ছে সেটি কতটুকু সুরক্ষিত? এই প্রশ্নের উত্তরটি যদি এসএম আলমগীর দেন। ক্লিনিক্যাল ট্রায়ালে যে 10টি ভ্যাকসিন, এখন 11টি ভ্যাকসিন, আমি যদি ভ্যাকসিন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে করি তাহলে সারা পৃথিবীতে আমাদের অভিজ্ঞতা হচ্ছে তৃতীয় পর্যায়ে হিউম্যান ট্রায়াল হলে এটা সাকসেস রেট 10 ভাগ, ম্যাক্সিমাম হলে আমি যদি এখানে 30 ভাগ ধরি তাহলে 10টা ভ্যাকসিন ট্রায়ালে থাকলে 3টি ভ্যাকসিন পাবলিকে ব্যবহারযোগ্য হওয়ার কথা। কিন্তু আমরা যে পর্যায়ে এখন দেখছি সে পর্যায়ে প্রত্যেকটি দেশ যারা ট্রায়াল করছেন কিংবা যারা ভ্যাকসিন বানাচ্ছেন তারা তো পারেন মনে হয় এখনই ভ্যাকসিনেশন শুরু করেন। ব্যাপারটি এরকম নয়, এগুলি দীর্ঘদিনের ব্যাপার। যে ইমিউনোলজিক্যাল রেসপন্স দেখতে হলেও একটা নির্দিষ্ট সময় আপনাকে দিতে হবে। আপনি জানেন হয়তো ব্রাজিল আজকে একটা ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করে দিয়েছে। সো এরকম একটা দুটো ঝরে পড়বে, কিন্তু কিছু কিছু ভ্যাকসিন আবার রাজনৈতিক সিদ্ধান্তেও প্রয়োগ হবে। এই জন্য সারা পৃথিবীতে এক ধরনের ভ্যাকসিন হেসিটেন্সি তৈরি হচ্ছে এবং সেটা নিয়েও আমাদের কাজ করতে হচ্ছে। কিন্তু ভ্যাকসিনের যদি আমরা বাংলাদেশে যেটা বলি, আমাদের সকল ডকুমেন্টেশন ল এবং আমাদের যত ডিসিশন সেগুলি হচ্ছে যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো ভ্যাকসিনকে প্রি কোয়ালিফাই না করে আমরা সেই ভ্যাকসিন বাংলাদেশে আসতে দিব না। যদি বলি যে একটি ভ্যাকসিন যদি 50% ভাগ কার্যকরী হয় তাহলে 100 জনকে দিলে 50 জনে কাজ করবে না। কিংবা এই যে ফাইজারের ভ্যাকসিনটি 90% এফেক্টিভ, তার মানে হলো 10 ভাগ লোক এটা কাজ করে না, কিন্তু এটার বলা হয়েছে সিভিয়ার সাইড এফেক্ট, তার মানে হলো মাইল্ড এবং মডারেট সাইড এফেক্ট আছে। যে কথাগুলো এখানে সেখানে একটা সাইন্টিফিক পেপার এটা পাবলিশ না করলে আমরা ততদিনে এতে থেকে তথ্যপাত্র সবকিছু পাবো না। কিন্তু কোনো রাজনৈতিক সিদ্ধান্তে কোনো দেশ ভ্যাকসিন প্রয়োগ করলে সেই ভ্যাকসিন আমরা নিতে রাজি না। এই জন্যই আমরা বলছি ডব্লিউএইচওর কোভ্যাক্স ফ্যাসিলিটি যে ভ্যাকসিন গুলাকে অ্যাপ্রুভাল দিবে সেই ভ্যাকসিন গুলাই শুধু আমরা কিনতে চাইবো, এবং অর্থাৎ ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি কোয়ালিফিকেশন। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বললে কি আমাকে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু আমাদের কোথাও না কোথাও একটা স্ট্যান্ডার্ড তো দেখতে হবে এবং সেই জন্য আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে যেতে চাই। আমি যদি ডাক্তার হকের কাছে একটি প্রশ্ন নিয়ে যাই, আরিফ হোসেন নামে একজন প্রশ্ন করেছেন, যারা সংক্রমিত হয় না তাদেরও কি ভ্যাকসিন লাগবে? ডাক্তার হক, আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরে অনেকে এরকম আছেন যে অ্যাসিম্পটোমিক, তারা হয়তো কোনো কারণে গেছেন টেস্ট করতে, তখন যে তারা টের পেয়েছেন যে তারা করোনা ভাইরাসে আক্রান্ত। সো এই ধরনের অনেক প্রশ্ন এসেছে যে যারা আসলে আক্রান্ত হয়নি বা আক্রান্ত হয়ে হয়তো অ্যান্টিবডি ক্রিয়েট হয়ে গেছে, তাদেরও কি ভ্যাকসিন প্রয়োজন কিনা বা তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আসলে বিষয়টা হলো এমন, যার শরীর যিনি আক্রান্ত হয়েছেন তার শরীরে যদি অ্যান্টিবডি পাওয়া যায় তাহলে আমরা তাকে বাদ রাখতে পারি ভ্যাকসিন দেওয়ার থেকে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই অ্যান্টিবডিটা তার শরীরে কতদিন পর্যন্ত তাকে প্রতিরোধ ক্ষমতা দিচ্ছে প্রতিরোধ করার, এইটা একটা বিষয় মনে রাখতে হবে। আরেকটা জিনিস, যার হয়নি তাদের সবাইকে আমাদেরকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। এবং এই জায়গায় আমি একটা কথা শুধু অ্যাড করব আলমগীর সাহেবের কথার পরিপ্রেক্ষিতে, যে ডব্লিউএইচওর একটা এক্সপার্ট কমিটি আছে অন বায়োলজিক্যাল স্ট্যান্ডার্ডাইজেশন, ইসিবিএস বলে। তাদের কাজ এই ভ্যাকসিন ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে আলটিমেট ইভ্যালুয়েশন পর্যন্ত, এবং তারপরেই তারা এটার একটা অ্যাপ্রুভাল দিবে, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং এই প্রসেসে আফটার ইভ্যালুয়েশন অফ দ্য ভ্যাকসিন মানে ইমিডিয়েট ইফেক্টের বিষয় না, কিন্তু একটা ভ্যাকসিন দেওয়ার পরে একটা শর্ট টাইম ইফেক্ট হয়। অনেক সময় আমাদের বাচ্চাদের টিকা দিলে আমাদের জ্বর আসে না, কথার কথা, ঠিক সেই রকম ভ্যাকসিন দেওয়ার পরে একটা ইফেক্ট, শর্ট টাইম ইফেক্ট একটা জিনিস। আরেকটা হলো লং টাইম ইফেক্ট, 1 বছর 2 বছর পরেও আপনার কিন্তু এটা হতে পারে। সুতরাং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এইটাকেও মনিটর করবে এবং সুপারভাইজ করবে, এবং নিশ্চিত হওয়ার জন্য যে একটা ভ্যাকসিন আসলেই 3টা জিনিসকে নিশ্চিত করছে। একটা হলো কোয়ালিটি অফ দ্য ভ্যাকসিন, সেফটি ফর দ্য পিপল, এফিকেসি অফ দ্য ভ্যাকসিন, অ্যাজ ওয়েল অ্যাজ একদম প্রুভড হতে হবে এটা নন হ্যাজার্ডাস, একটা মানব শরীরে আমাদের কোনো ক্ষতি করবে না। এবারে অনুষ্ঠান শেষে সংবাদ শিরোনাম।
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তির পর রাশিয়া নাগোর্নো কারাবাখে শত শত সৈন্য মোতায়েন করেছে। আর এরই সঙ্গে শেষ হলো আজকের পরিক্রমা। অনুষ্ঠান শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.